ভিডিও হচ্ছে না তাই না? এটা লাইভ ফ্রম মাই সাইড। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মেডিটেশন সেশনে। আমাদের আজকের সেশনের যেটা টপিক সেটা হচ্ছে ইলিউশন অফ টাইম। তো এটা আসলে ইলিউশন আমি এই জন্য বলি যে এটা হিউম্যান ব্রেইন বা আমাদের ব্রেইনে আসলে টাইম যে পারসেপ্ট আমরা করি যে এটা একটা লিনিয়ার একটা প্রোগ্রেশন, যে আমরা একটা স্রোতের মতন, যে আমরা সময় সময় চলে যাচ্ছে বা আমরা স্থির আছি, সময় চলে যাচ্ছে বা আমরা সময়ের স্রোতে ভেসে যাচ্ছি, অর্থাৎ আমরা পাস্ট থেকে ফিউচারের দিকে যাচ্ছি। তো এই পুরো জিনিসটা আসলে ব্রেইন কনস্ট্রাক্ট করে, তৈরি করে। তো এই জিনিসটা অনেক মানে এটা আসলে আমরা যদি তিনভাবে দেখি, যে এটা ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট থেকে, নিউরোসায়েন্স অ্যাসপেক্ট থেকে এবং ফিজিসিস্ট ভিউ অফ পয়েন্ট থেকে, সব দিক থেকে দেখলে এটা আসলে খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে এই জিনিসটা একটা ইলিউশন। তো এই ইলিউশনটা নিয়ে কেন আমাদের আজকের সেশন, কারণ হচ্ছে যে আমাদের যত রকম সাফারিংস বা ফ্রাস্ট্রেশন, তার একটা মূল কারণ হচ্ছে যে আমরা সময় নিয়ে অত্যন্ত অরিড, যে সময় গেলে আর সময় পাওয়া যাবে না। আমরা ছোটবেলা থেকেই এগুলিই শুনে এসেছি, তাই না? যে সময় হচ্ছে অমূল্য, তাই না? টাইম ইজ মানি থেকে শুরু করে এমন কিছু নাই যেটা আমরা শুনি নাই। তো এটার কুফলটা কি? এটা ভয়াবহ রকম একটা ডিজাস্টার। হ্যাঁ, আমরা যেভাবে সময়কে একটা মানে টাকার চাইতেও মূল্যবান হিসাবে ধরা হয়ে থাকে, বলা হয়ে থাকে যে সময় গেলে আর সময় আসবে না। এই যে স্টিচ ইন টাইম সেভস নাইম। এখন ব্যাপারটা হচ্ছে যে ফিজিসিস্ট পয়েন্ট অফ ভিউতে আসলে টাইমের এই ধরনের কোনো অস্তিত্ব নাই। এটা হচ্ছে একটা ব্লক ইউনিভার্স, এবং ব্লক ইউনিভার্সের এভরিথিং, এই যে আমাদের পাস্ট যেটা, যে সিনেমার একটা আগেকার দিনে যে সেলুলয়েড, বা এখনো তো সিনেমার যে প্রজেক্টরে যেটা দেখানো হয় সেলুলয়েডের এক একটা ফ্রেম, সে এক একটা ফ্রেম কিন্তু পরপর চলে, কিন্তু আমাদের কাছে দেখে মনে হয় একটা মুভিটা চলছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে, কিন্তু আসলে ওটা ওভাবে চলছে না। ঠিক সেইভাবে আমরা যেটা অনুভব করছি যে আমাদের চারিদিকে রিয়েলিটি বা আমরা নিজেদের সহ আমরা যেখানে আছি, এ সব কিছু প্রবাহমান সময়ের সাথে সাথে, এটাও সেরকম একটা ইলিউশন। এগুলি আসলে ওই মুভির রিলের মতন সব সময় আছে। এখন আমাদের জীবনটা কতটুকু ডিটারমিনিস্টিক সেটা নিয়ে অনেক রকম ডিবেট আছে, যে সবকিছু কি পূর্ব নির্ধারিত। যেমন আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী সবকিছুই নির্ধারিত, পূর্ব নির্ধারিত, ডিটারমিনিস্টিক। পাস্ট যেরকম আছে ফিউচারও সেরকম আছে। সে ফিউচারে আমি এক সময় থাকবো, এক সময় থাকবো না, তো সেটাও ফিউচার। আবার আমার যে স্লাইসগুলি অতীতে, সেগুলি কিন্তু এখনো রয়েছে এবং সেগুলি সবসময় থাকবে। তাহলে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার অল বিলং টুগেদার এবং অল স্টে টুগেদার। তো এইটাই হচ্ছে থিওরি অফ রিলেটিভিটির যে মূল বিষয়টা। তো আমি আরেকটা ভিডিও একটু আগে দেখছিলাম সিন ক্যারলের, ওনারও অনেক খুব ইন্টারেস্টিং। উনিও একজন ফিজিসিস্ট, ইউএস এর ক্যালটেক ইউনিভার্সিটির। ওনার খুব ভালো ভালো কিছু বইও আছে, কোয়ান্টাম ফিজিসিস্ট উনি। তো একটা হচ্ছে যে সামথিং ডিপলি হিডেন, এবং ওইটা হচ্ছে যে কোয়ান্টাম ইমমর্টালিটি নিয়ে, যেটা কিনা এই ধরনের ব্যাপারটা, ওইটা মানে ম্যাথামেটিক্যাল একটা কনসেপ্ট, যে আসলে আমরা মানে প্রতি মুহূর্তে আমাদের ডিসিশন বা আমরা যখনই কোনো চয়েসের ব্যাপার হয়, তখন আসলে নতুন একটা ইউনিভার্স ওপেন হয়, এবং সেই ওপেন ইউনিভার্স আমরা ব্রাঞ্চিং হয়, এবং সেই ব্রাঞ্চিং, প্রতিটা ব্রাঞ্চে আমাদের একটা ডিফারেন্ট ভার্সন থাকে, কিন্তু আমরা যেই ব্রাঞ্চে আমরা অবস্থান করি সেই ব্রাঞ্চেই ওটাই আমাদের কাছে, ওটাই হচ্ছে বিশ্ব। কিন্তু আসলে এই ডাইমেনশনগুলি এমন যে এগুলি আসলে মানে একের মধ্যে অসীম। তো ব্যাপারগুলি আসলে শেষ পর্যায়ে কিন্তু সাইন্টিফিক সায়েন্স দিয়ে কিন্তু আসলে আমরা যে ন্যারো ওয়েতে সায়েন্সকে চিন্তা করি, সেই ন্যারো মানে মানে ব্যান্ড উইথটা কিন্তু আসলে থাকে না। যারা ডিপার লেভেলে সায়েন্স নিয়ে কাজ করেন, সায়েন্টিস্ট যারা বা ফিজিসিস্ট যারা, ওনারা কিন্তু আলটিমেটলি ওনাদের যে চিন্তা ভাবনাগুলি যে পর্যায়ে যায়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একসময় ওটা স্পিরিচুয়াল বা এক প্রকার যেটা আমরা বলতে পারি যে ওটা আর তখন খুব মানে ব্যাখ্যার ভিতরে আর থাকে না। তো কারণ এই জিনিসগুলি কিন্তু আসলে আমরা বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল যে মতবাদে কিন্তু এভাবেই বলা হয়ে থাকে, হ্যাঁ, যে আসলে সমস্ত কিছুর একটা
মানে ভয়েড বা যেটা যেটা বিয়ন্ড ইমাজিনেশন, যেখানে আমাদের কোনো চিন্তা ভাবনা চলবে না, তাহলে সেইখানে আসলে মহাবিশ্বটার বিয়ন্ডে কি আছে সেটা আমাদের জ্ঞানের বাইরে, আমরা কখনো এটাকে পারসিভ করতে পারবো না আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে। তার মানে আমরা সেটাকে অনেক কিছু ইমাজিন করতে পারি, সেটা আমাদের ইচ্ছা, আমাদের স্বাধীন ইচ্ছা, আমরা এভাবে করি। কিন্তু আমরা যদি এটাকে শূন্যও রাখি যে না আমরা জানি না, হ্যাঁ, তাহলে এই যে না জানার মধ্যেও কিন্তু এটার মধ্যেও একটা সারেন্ডার, সম্পূর্ণ সারেন্ডারের মধ্যে এটা প্রশান্তি আছে। এবং সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা আসলে এগুলি আমাদের স্ট্রেসের কারণ না। স্পিরিচুয়াল কোয়েস্ট আমাদের স্ট্রেস তৈরি করে না, আমাদের স্ট্রেস তৈরি করে এই যে আগামী মাসের আমার বিল কিভাবে দিব, হাউ টু পে দ্য বিলস। তো আমি আরেকজনের ভিডিও খুব ভালো লাগে, আমি মাঝে মাঝে শেয়ার করি বিভিন্ন আমার গ্রুপে, সেটা হচ্ছে ওনার নাম হচ্ছে জয় রব বা এরকম, আমার নামটা এই মুহূর্তে মনে নেই, বা রয় জব। তো উনি একজন লাইফ কোচ। তো ওনার যে আজকে সকালে ওনার একটা ছোট্ট ছোট্ট ওনার ইয়েগুলি রিল, একটা রিল দেখছিলাম যে অ্যাকচুয়ালি যে প্রতিদিন আমরা সকালবেলায় উঠে বিভিন্ন কাজ করি এবং আমরা যাওয়ার সময় ভালো লাগে না, কিন্তু একই জব। তাহলে উনি যেটা বলেছেন অ্যাকচুয়ালি আমরা এইভাবে ইচ্ছার বিরুদ্ধে যদি জব করে যাই, করতে হবে নিয়ম, আমাদের বিল পে করতে হবে। এখন ইচ্ছার বিরুদ্ধে যেটা করে, তাহলে আমরা সারা জীবন হোয়াই উই লিভ আওয়ার লাইফ লাইক দিস, তাহলে এভাবে করে লাভ কি? আমরা জব করলাম 65 বছর বয়সে রিটায়ার করলাম, তারপরে দেখা যাবে যে আর হয়তো 10 বছর বাঁচবো, সেই প্রতিটা 10 বছর যে বাঁচবো কি নিয়ে বাঁচবো? ফ্রাস্ট্রেশন ছাড়া তার কিছু থাকবে না। তাহলে এই লাইফটা, এই যে নিশ্চয়তা, এই যে জব, এগুলি হোয়াই উই শুড নট কুইট ইট। তা ওনার কথাটাকে আমি একেবারে মানে সর্বান্তকরণে আমি এটাকে মনে প্রাণে সমর্থন করি। কারণ আমি নিজেও মনে করি যে আসলে এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট ছাড়া জীবনটাকে এনজয় করা তো দূরের কথা, মানে জীবনটা প্রচন্ড বোঝা। কারণ আমি দেখি আমার চারিপাশে আমার বাবা মাদেরকেও আমিও দেখেছি, ওনাদের জীবনের যেটা ইতিহাস, আমি দিকে আসলে ওনাদের ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিছু না। হ্যাঁ, যতটুকু স্বাভাবিকতা, অর্থাৎ ঠিক আছে আনন্দ, গ্যাদারিং, মানে রিলেটিভদের সাথে, ফ্রেন্ডসদের সাথে, সেটা হচ্ছে খুবই টেম্পোরারি। কিন্তু অধিকাংশ সময় ওনাদের জীবন নিয়ে যায়, হয় কি হবে, এবং শেষ বয়সেও তাই। তাহলে এই যে কি হবে, এবং আমি যদি একজন লে অ্যাবাউট, যে একজন অলস ব্যক্তি আমার মতন, আমিও কাইন্ড অফ অলস, অন্তত আমার ওয়াইফের কাছে, তো যাই হোক, তো আমার মতন যদি আমি চিন্তা করি যে হ্যাঁ আমি আমার ইচ্ছা মতন ঘুমাই, যখনও মনে হয় যে আমি সকাল 10টা 11টা উঠবো, সেটাও উঠি, তাহলে আমি জীবনটাকে যেভাবে এনজয় করছি, আমি আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো যদি জবে থাকতাম, সেটা সরকারি চাকরি হোক বা প্রাইভেট জব হোক, সেটাতে কি হতো? সেখানে গিয়ে আমার এক অনেক মানুষের মুখোমুখি হইতে হইতো, আমার ইচ্ছার বিরুদ্ধে অনেক ইন্টারেক্ট করতে হইতো, এইটা সেটা। আমি তো ওই জীবন পার হয়ে এসেছি, আমি তো জানি। তাহলে ওই জীবনটা আসলে প্রচন্ড রকম বিরক্তিকর একটা জীবন। তাহলে ওই জীবন বিহীন এই যে এখন আমি আমার নিজের মতন চলতে পারি, নিজের মতন বলতে পারি, এই স্বাধীনতাটার কিন্তু অনেক মূল্য আছে। আমার অনিশ্চয়তা আছে যে আমার বিল পে, কিন্তু আমি বিল পে নিয়ে চিন্তা করি না, কি হবে, সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে যাবে, ভূমিকম্পের মতন আমার জীবনের, আমার এই যে অর্থনৈতিক জীবন ধ্বংস হতে পারে, অসুবিধা তো নাই। সেটাও একটা অভিজ্ঞতা, সেটাও আমি এনজয় করতে চাই, আমি ফিল করতে চাই, যা হবে সেটাই আসুক। তাহলে আমাদের মেডিটেশন আমরা যেভাবে শুরু করি, আমরা যে টাইমের ইলিউশন নিয়ে আমরা চোখ বন্ধ করে 1 থেকে 4 গুনতে শ্বাস নিব নাক দিয়ে, তারপরে আমরা শ্বাসটা ধরে রাখবো নাক দিয়ে, মানে শ্বাসটা ধরে রাখবো, এরপরে আবার নাক দিয়ে শ্বাসটা ধীরে ধীরে 1 থেকে 6 গুনতে মনে মনে ছাড়তে থাকবো। এবার আমরা 1 থেকে 4 গুনতে শ্বাস নিই, চোখ বন্ধ রেখে শ্বাসটা ধরে রাখি 1 থেকে 4 গুনতে 1 থেকে 6 গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবার আমরা শ্বাস নেই 1 থেকে 4 গুনতে 1 থেকে 4 গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এখন মেডিটেশনের মধ্যে আছি। এবং কেন মেডিটেশনের মধ্যে আছি? কারণ আমাদের ব্রেন, খুব সহজেই ব্রেনকে ধোকা দেওয়া যায়। ব্রেন একটা প্রোগ্রামিং মেশিন কাইন্ড অফ, অর্থাৎ আমি যেভাবে এটাকে সাজেস্ট করবো এটা তাই। আমি যদি মনে করি যে আমার জীবনটা কষ্টকর,
কেন বাংলাদেশের মতন তৃতীয় বিশ্বের একটা দেশে জন্মগ্রহণ করলাম, বা আমি কেন এইরকম আমার জীবনটা কেন আমার এটা হলো না, সেটা হলো না, কেন এটা পেলাম না, সেটা পেলাম না, তাহলে ওই যে বঞ্চনা, রিগ্রেট, ডিসস্যাটিসফ্যাকশন আমার ব্রেনকে প্রোগ্রাম করছি, ওটাই আমার রিয়েলিটি। আমার ব্রেন ওটাই ফিল্টার করবে, ওই ইনফরমেশনগুলি আমাকে দেখাবে, আমাকে পত্রিকা, আমাকে ফেসবুকে ওগুলি দেখাবে যে এই আজকে এতজন মানুষ মারা গিয়েছে, এই আজকে ডিমের দাম বেড়ে হয়েছে 200 টাকা, 50, 250 টাকা, ইত্যাদি ইত্যাদি। এগুলি নিয়ে আমার উদ্বেগ থাকবে। কোথায় অ্যানথ্রাক্স ধরা পড়লো, অ্যানথ্রাক্সে আমি মারা যাবো কিনা, লেডে কবে মারা যেতে পারি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও শ্বাস নেই 1 থেকে 4 গুনতে, 1 থেকে 4 গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে শ্বাস ছাড়তে থাকি। আমরা যেটা বলছিলাম যে আমাদের একটা উদ্বেগের বড় বিষয় হচ্ছে যে সময় চলে যাচ্ছে, কিছুই করা হচ্ছে না। অনেক কিছু করার আছে, অনেক কিছু করার ছিল, কিন্তু করা হচ্ছে না। যেমন আমি আজকের মেডিটেশন সেশনের জন্য আমার ইচ্ছা ছিল যে 3টা অ্যাসপেক্টে এটা আমি আলোচনা করব। একটা হচ্ছে যে নিউরোসায়েন্স অ্যাসপেক্ট, সেটা আমি গত সপ্তাহে একটা ভিডিও দেখেছিলাম, পডকাস্ট ডেভিড ইগলম্যানের ইনার কসমসের টাইম নিয়ে। এবং আমার আরও ইচ্ছা ছিল যে অ্যালান ওয়াটসের ফিলোসফিক্যাল অ্যাসপেক্টস নিয়ে, যে ইলিউশন অফ টাইম, এটা নিয়েও একটা ভিডিও, মানে আমি এগুলি আগে দেখা, কিন্তু আবার একটু দেখে রিক্যাপিচুলেট করব। এবং ফিজিসিস্ট ভিও থেকে সিন ক্যারলের একটা ভিডিও আমি এটা আজকে সকালে পেয়েছিলাম। তো যাই হোক, প্রথমটা আমি 1 সপ্তাহ আগে দেখেছি, কিছুটা আমার মনে আছে, বাকিগুলি আসলে এখন আর দেখা হয়নি। তাহলে এই যে দেখা হলো না, আমি এই যে সেশন শুরুর আগেও একটু দেখছিলাম, মনের ভিতরে ব্যগ্রতা নিয়ে, এটা কত ইন্টারেস্টিং জিনিস, আমার ওদের দুজনকে, আমার সাথে যারা আছে ওনাদের দুজনকে আমি দেখাচ্ছিলামও। তো এই যে আমি পারলাম না, এই যে এই অনুভূতিগুলি আমরা এটাগুলিকে কিভাবে নেই, আমরা যদি এটাকে নেই যে এটা কেন আমাকে আরো সময়ানুবর্তী হওয়া উচিত ছিল, আমার এটা আগে থেকেই একেবারে প্রিপারেশন নেওয়া উচিত ছিল, যে ক্লাস লেকচারের মতন, ক্লাস লেকচার প্রিপারেশন করার মতন। এখন আমি যেটা মনে করি যে এইভাবে প্রিপারেশন নিয়ে করলে পার দ্যাটস নাইস, কিন্তু আমি যে এই যে না নিয়ে যে এখন প্রিপারেশন ওইভাবে আমার মন মতন নিতে পারিনি বলে মনে হচ্ছে, এটাও সেই ইলিউশন অফ টাইমের মধ্যেই পড়ছে। কারণ এই যে আমি মনে করছি যে আমি যদি আরেকটু সময় পেতাম, বা আমি আরো আগে থেকে শুরু করলে হয়তো এগুলি সমস্ত কিছু দেখে সুন্দর নোট করে আমি মেডিটেশন সেশন পরিচালনা করতে পারতাম। কিন্তু এখন যেটা হয়েছে, এটা আসলে এটা ডিটারমিনিস্টিক, এভাবেই হওয়ার ছিল। এখানে আমার ফ্রি উইলের কোনো আসলে মূল্য নাই। ফ্রি উইল কথাটা এটা খুব অ্যাম্বিগুয়াস, কারণ ফ্রি বলে কিছুই নাই জগতে, কোনো কিছু ফ্রি না, সবকিছু একটা সিস্টেমেটিক। তাহলে ফ্রি উইল এই শব্দটাই আসলে অপ্রয়োজনীয় শব্দ। যেমন লাভ, এই শব্দটা একটা অ্যাম্বিগুয়াস শব্দ, এটা দ্বারা কি বোঝা যায় এটা আমরা কেউ বোঝাতে পারি না। এটা কি শুধুমাত্র হরমোন না কি, এটা আমরা জানি না। ঠিক সেরকম এই যে ফ্রি উইল বলে, আসলে এটা নিয়েও আমরা আগেও কথা বলেছি, ভবিষ্যতে হয়তো কখনো সেশনে বলবো, যে এটাও সমস্ত অ্যাসপেক্ট থেকে চিন্তা করলেও দেখা যায় ফ্রি উইলের আসলে কোনো ওরকম অস্তিত্ব নাই। আমাদের ব্রেইনের সমস্ত কিছু, আমাদের অতীত, ভবিষ্যৎ, মানে আমাদের জেনেটিক্স, সমস্ত কিছু মিলিয়ে এই মুহূর্তে আমার প্রতিটা অ্যাক্টিভিটিসকে ডিটারমাইন করে দিচ্ছে, নির্ধারণ করে দিচ্ছে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে শ্বাস ধরে রাখি,
1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আজকে এই পর্যন্ত যা কিছু হওয়ার ছিল, যা কিছু ঘটার ছিল, সেভাবেই সবকিছু ঘটছে। এখানে এই ঘটাটা কোয়ান্টাম ফিজিসিস্টের ভিতরে এটা দুইটা ভাবে হতে পারে। একটা হচ্ছে ডিটারমিনিস্টিক হতে পারে, আর একটা হচ্ছে যে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন বলে, অর্থাৎ এটা এক প্রকার প্রবাবিলিস্টিক র্যান্ডমনেস, অর্থাৎ অনেকভাবে হতে পারে। কিভাবে হবে আমরা সেটা জানি না। তাহলে এই যে প্রবাবিলিস্টিক যে র্যান্ডমনেস, এই র্যান্ডমনেসের কারণেই কিন্তু আসলে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে যত পরিকল্পনা বা উদ্বেগ, সেগুলি সবই অর্থহীন, সেগুলি পুরোপুরি সম্পূর্ণরূপে অর্থহীন, দায়িত্বহীনভাবে অর্থহীন, এটা বলা যায়। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। আমি যেটা ডেভিড ইগলম্যানের যে মানে ওনার যেটা নিউরো সায়েন্স পার্সপেক্টিভের যে পডকাস্টটা দেখছিলাম, সেটা তিনি এভাবে বলেছেন যে আসলে আমাদের ব্রেইন সময় কিভাবে রেজিস্টার করে, টাইম, এটাকে সে পারসিভ করে, এটাকে রেজিস্টার করে মেমোরি হিসাবে। এবং আমরা কোনো ঘটনার বা কোনো ঘটনা যখন ঘটছে, সেই সময় যত স্ন্যাপস অফ মেমোরি আমাদের ব্রেইনের ভিতরে আমরা মানে ইন্টিগ্রেট করব, এবং মেমোরি ইন্টিগ্রেটেড হয় ইমোশন দ্বারা, এটা আমরা অনেকেই জানি। মানে আমাদের ব্রেন তো আর ওরকম ভিডিও রেকর্ড করে না বোকার মতন, তাহলে অনেক এনার্জি, অত এনার্জি আমাদের ব্রেইনের নাই। তো আমাদের ব্রেন যেটা করে, সে শুধুমাত্র ওই যে সেকেন্ড বলে, অর্থাৎ আমাদের চোখ এদিক ওদিক তাকায়, প্রতি সেকেন্ডে আমাদের চোখ দেখা যায় যে মানে কয়েকশো মিলিমিটারের মিলি সেকেন্ড পরপর একবার একটা পয়েন্টে আরেকবার আরেকটা পয়েন্টে এভাবে তাকায়, মানে একটা পয়েন্ট, জাস্ট পয়েন্ট, ওই পয়েন্টে ফোকাস করে। তাহলে এইটাকে বলে সেকেন্ড, SACCAD। তাহলে এই যে আমরা যে সেকেন্ড, এইটুকু যেটা আমরা দেখি, ওই স্ন্যাপশটের ভিতরে যতটুকু, ওইটাই মেমোরিতে যায়, এবং বাকিটা ব্রেইন কনস্ট্রাক্ট করে। যে আমরা মনে করি আমরা একেবারে নিরবিচ্ছিন্নভাবে ভিডিও টেপের মতন আমাদের দৃষ্টি দিয়ে সবকিছু দেখছি, এই বাকি সমস্ত অর্থাৎ 99% আমাদের ব্রেইন কনস্ট্রাক্ট করে কিসের ভিত্তিতে? অতীতে আমাদের যা কিছু রেকর্ডিং, আমাদের মেমোরিতে যা কিছু এক্সপেকটেশন আছে, প্রেডিকশন আছে, ওগুলি প্রেডিক্ট করে, ওই ইনফরমেশন দিয়ে প্রেডিক্ট করে যে ভবিষ্যতে এরকম হতে যাচ্ছে, বা আমার চারিদিকে এই 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 জিনিসগুলি আছে। সে ওই প্রেডিকশনের ভিত্তিতে আমাদেরকে একটা বাস্তবতা দেয়, এবং যে হ্যাঁ সমস্ত কিছু আমাদের জানা মতে সমস্ত কিছু ঠিক আছে, এবং এগুলি সবই আমি জানি, কিন্তু আসলে ওগুলি আমাদের জানা নেই, জানা থাকে না। তাহলে আমাদের ব্রেইন যে ইলিউশন তৈরি করছে, এবং ওই মেমোরি যদি আমাদের ইমোশনের সাথে সংশ্লিষ্ট নয়, তাহলে কিন্তু মেমোরি থাকবে না। আমি প্রতিদিন আমরা কি করছি, সব মেমোরি আমাদের কখনোই মনে থাকবে না, মনে থাকে না, যদি না সেটার সাথে বিশেষ কোনো ইমোশন জড়িত থাকে। যে আমি একটা প্রচন্ড একজনের সাথে রেগে গিয়েছিলাম, ওই মেমোরিটা হয়তো আমার কয়েকদিন মনে থাকবে, তারপরে কিন্তু সেটাও মনে থাকবে না। যে কতজনের সাথে তো রাগারাগি করছি, সেগুলিকে সব মনে থাকবে? তাহলে এই যে আমাদের মেমোরি, যেমন আমাদের ঘুমের সময় আমাদের মেমোরি তৈরি হয় না, মানে ঘুমের কোনো মেমোরি আমাদের নেই, এই কারণে ঘুমের সময় আমাদের টাইম পারসিভ আমরা করতে পারি না। তাহলে টাইম পারসেপশনের জন্য মেমোরিটা ইম্পর্টেন্ট, এবং কোনো ঘটনার যত বেশি মেমোরি আমাদের থাকবে, তত বেশি আমাদের মনে হবে ভিভিড টাইম, আমরা ওটাকে পারসিভ করে যাচ্ছি। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবার যদি আমরা ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট একটু চিন্তা করি, যে আসলে আমরা তো প্রতি মুহূর্তে বর্তমানে আছি, আমরা তো অতীতে তো যেতে পারবো না, আর ভবিষ্যৎ তো এখন আসছে না। সুতরাং প্রতিটা মুহূর্তে যে নাও, যেটা একার তুলি যেটা বলেন যে নাও, যেটা মাইন্ডফুলনেস মেডিটেশনও যেটা বলা হয়, যে এই যে অলওয়েজ প্রেজেন্ট মোমেন্ট, এটাই তো আমরা, এটার মধ্যে আমরা চাই বা না চাই, এটার মধ্যেই আমাদের থাকতে হচ্ছে। তাহলে যে প্রেজেন্ট মোমেন্টে আমরা অতীত ভবিষ্যৎ অর্থহীন। এখন ওই অতীতের ঘটনাগুলি কোথায় আছে?
যেটা আমরা ব্লক ইউনিভার্স বললাম, সে অতীতের ওই ব্লকের একটা স্লাইসে আছে একটা একটা নির্দিষ্ট একটা, যদি ওইটাকে আমরা যদি ওটার অক্ষাংশ বা ওইটাকে আমরা যদি ইন্ডেক্স করি, তাহলে ওটা আমরা একটা নির্দিষ্ট অবস্থানও হয়তো পাবো। কিন্তু আমরা যেমন কালকে আমি একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে গিয়ে খুব পাখির ডাক এগুলি শুনলাম। তো এইগুলি যখন শুনছিলাম তখন আমার নিজের শৈশবের কথা মনে হলো। অনেকেরই এরকম হয়, তাই না? যখন আমরা এরকম কোনো স্মৃতি তখন মনে আসে, তখন এই যে প্রাকৃতিক পরিবেশ, যখন আমাদের অতীতের স্মৃতি, অতীতে আমি এরকমভাবে এগুলিকে এনজয় করতাম, পিঁপড়ার লাইন দেখতাম, তাহলে এই যে অনুভূতিটা, সেই যে আনন্দটা, বা এই ধরনের যদি দুঃখেরও কোনো স্মৃতি থাকে, তাহলে সেই স্মৃতিগুলি ওগুলি কিন্তু আমাদের মেমোরিতে আছে, কিন্তু নিরবিচ্ছিন্নভাবে নেই, এবং মেমোরি আমাদের পরিবর্তিত হয়, এটাও আমরা জানি। তাহলে এই যে এইটা একটা একটা ইমাজিনেশন বলতে পারি, এটা একটা ড্রিম বলতে পারি, এটা একটা আমাদের নিজেদের একটা মেমোরির একটা ইলিউশন বলতে পারি, যাই বলি না কেন। তাহলে আমরা কিন্তু ওইটাকে হুবহু কখনো পারসিভ করতে পারবো না, কিন্তু আমরা আনন্দ পাচ্ছি, আমরা কষ্ট অনুভব করছি সেই তথাকথিত অতীতের স্মৃতি মনে করে, বা আনন্দ পাচ্ছি, এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্নও হচ্ছি। আবার ভবিষ্যতে যদি ভালো কিছু আশা করাই, সেটা নিয়েও আনন্দ পাচ্ছি। আবার সেটার বিপরীত কিছু হলে সেটাতে আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্টও হচ্ছে। তাহলে এই যে যা কিছু হচ্ছে এবং যা কিছু হবে এবং যা কিছু হয়েছে, এগুলিকে যদি আমরা সেই নিরবিচ্ছিন্ন স্রোতের মধ্যে যদি না দেখি, তাহলে কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তই আমরা এনজয় করতে পারি। কারণ ওই যে ভবিষ্যতের সুখের আশা করে লাভ নেই। আমি যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি যে ভবিষ্যতে আমি এইটা অ্যাচিভ করতে পারলে আমি সুখী হব, আমার এই পরিমাণ আমার অর্থ সম্পদ হলে আমি সুখী হব, তাহলে ওই সুখ আমি কোনোদিন পাবো না। সে চাকরির মতন, বিল পে করার জন্য চাকরি, বিল পে করার জন্য চাকরি, এবং শেষ মুহূর্তে কি রিটায়ারমেন্টের যখন যাবে, তখন আলটিমেটলি অথর্ব হয়ে গেছি, কিছুই করার নেই। ছেলেমেয়েরাও দোষারোপ করছে, কেন তোমরা আমাদের জন্য আরো অনেক কিছু রেখে গেলে না। তাহলে ওই যে হতাশা নিয়ে নিয়ে, এবং নিজেদেরকে মনে হবে আমরা যেন বঞ্চিত হয়েছি, আমরা যেন প্রতারণার শিকার হয়েছি। কিন্তু কে প্রতারণা করেছে আমরা সেটা খুঁজে পাই না। আমরা সিস্টেমকে দোষ দিই, আমাদের সিস্টেমটাই এরকম। কিন্তু আসলে সিস্টেম নয়, আমাদের মাইন্ডসেট। কারণ সিস্টেম তো আমাদেরকে এরকম ভাবেই চেষ্টা করবে। আমিও তো সিস্টেমের বাইরে না, কিন্তু আমি মাইন্ডসেট চিন্তা করি যে না, আসলে আমাকে ঝুঁকি নিতে হবে। আমি যদি ঝুঁকি না নেই, শুধুমাত্র আমার গণ্ডির মধ্যে, কমফোর্ট জোনের মধ্যে থাকি, তাহলে কিন্তু আমাকে ওই ফ্রাস্ট্রেশন নিয়েই মৃত্যুর আগ পর্যন্ত ওই ফ্রাস্ট্রেশন আমার থেকে যাবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে যেহেতু আমাদের মেমোরি, যেহেতু ঘুমের ভিতরে আমাদের মেমোরি তৈরি হয় না, এই জন্য ঘুমের কোনো সময় জ্ঞান আমাদের থাকে না। এবং এরকম অনেক ট্রাইব আছে, অন্তত একটা ট্রাইবের কথা আমি জানি, সেই তাদের লাইফে কোনো অতীত, ভবিষ্যৎ, বর্তমান, তাদের শব্দের মধ্যে কোনো টেন্স নাই। অর্থাৎ তারা কোনো পাস্ট ফিউচার টেন্স ব্যবহার করে না। তাদের শুধুমাত্র যে অলওয়েজ তারা মাইন্ডফুল থাকে। তাহলে আমাদের অনেক সময় প্রশ্ন রাখতে হবে, তাহলে মাইন্ডফুল থাকলে তারা কিভাবে কমিউনিকেট করে, কিভাবে সার্ভাইভ করে? সেইটা হচ্ছে এখানে সেই মিস্টিসিজম চলে আসে, যে অনেক কিছু আমাদের জ্ঞানের বাইরে কাজ করে। অর্থাৎ দেখা যায় যে আমরা কোইন্সিডেন্স বলি, দেখা যায় যে হ্যাঁ, যেই সময় হয়তো বাঘ আক্রমণ করার কথা, ঠিক তার আগেই তারা ওই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। তাহলে আমাদের জ্ঞানের বাইরে এই যে প্রকৃতির যে ছন্দ, আমরা তো সেই ছন্দটাকে বোঝার চেষ্টাও করি না। সেই ছন্দে অ্যালাইনমেন্ট যেটাকে বলা হয়, আমরা আসলে অ্যালাইন করতে পারি না। আমরা সবসময় রেজিস্ট করি, আমরা সবসময় সবকিছুকে ম্যানিপুলেট করার চেষ্টা করি। আমাদের ভবিষ্যৎকে বাঁকিয়ে চুরিয়ে আমরা অন্যদের শেখানো ফর্মুলা অনুযায়ী আমরা ওইভাবে পরিণত করতে চাই। আমার ভবিষ্যৎ হবে একজন আদর্শ, যেটা আমরা শিখে এসেছি ছোটবেলা থেকে তোতা পাখির মতন, ওই আদর্শ ব্যক্তি জীবনে পরিণত করতে চাই। কিন্তু আমরা প্রকৃতির ছন্দের সাথে নিজেকে অ্যালাইন করাটা ভুলে যাই। এই অ্যালাইন করতে আমাদের শেখানো হয় না। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই,
1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি। 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। সেই অ্যালাইনমেন্টটা কি? অ্যালাইনমেন্টটা হচ্ছে যে যা কিছুই হোক না কেন সেটাই ইন্টারেস্টিং, সেটাই অ্যাডভেঞ্চার, থ্রিলিং। আমি সেটাকে এনজয় করতে চাই, একটা মুভির মতন, একটা অ্যাডভেঞ্চারের মতো, একটা গেমের মতন। কি হতে চাই আমি দেখতে চাই, আমি জানি না, আমি এখনো জানি না কি হবে, আগামীকাল আমি বেঁচে থাকবো কিনা, আমার হার্ট অ্যাটাক হবে কিনা, আমার একটা হাত পা কাটা যাবে কিনা, মাথা কাটা যাবে কিনা, আমি সেটাও জানি না। তাহলে যেটাই হোক না কেন সেটা আই এম eager টু এক্সপেরিয়েন্স হোয়াট ইজ কামিং ইন ফ্রন্ট অফ মি। ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এর ভিতরে আমাদের অনেকেই হয়তো অনেক বোরিং সময় পার করছি, মনে হচ্ছে যে এই একই রকম সময়, একই রুটিন, প্রতিদিন একই রুটিন, একঘেয়ে রুটিন, যেটা বোর্ডম, যেটা আমি একটু আগে বলেছিলাম, সে জবের মতন হোক বা কারো যদি অন্য পেশাও থাকে, বিজনেস থাকে, অনেক সময় মনে হতে পারে সেটা একটা খুব বোরিং, একই কাজ একই কাজ একই কাজ, সে বিল পে বিল পে বিল পে, নিজের মতন করে স্বাধীনতা অনুযায়ী আজকে আমি কিছুই করব না, সেরকম করার অবস্থা খুব বেশি থাকে না। বিশেষ করে যাদের ফ্যামিলি আছে তাদের না থাকার সম্ভাবনা অনেক বেশি। সে যদি একা থাকে তাহলে সে কিছুটা হয়তো বা এনজয় করতে পারে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে ফিজিসিস্ট ভিউতে এটাও বলা যায় যে আমরা এন্ট্রপি বলে একটা কথা আছে, যে অর্থাৎ প্রাকৃতিকভাবে সমস্ত কিছু একটা শৃঙ্খলা থেকে আস্তে আস্তে বিশৃঙ্খলার দিকে যায়। তো আমাদের ব্রেন ওই বিশৃঙ্খলার দিকে যাওয়াটাকে প্যাসেজ অফ টাইম হিসাবে অনেক সময় পারসিভ করে, যে সময় যাচ্ছে বলে আমরা জড়াব্যাধিতে আক্রান্ত হচ্ছে, যে একটা বই সেটা নতুন থেকে পুরাতন হয়ে যাচ্ছে। কিন্তু আসলে কোনো কিছু পুরাতন হচ্ছে না, কারণ আমাদের যদি মাইন্ডসেটটা থাকে এইরকম যে উই আর এভার ইয়াং, ইয়াং শুধু না, উই আর এভার চাইল্ড। কারণ একজন শিশুর দৃষ্টিতে যখন আমরা সবকিছুকে দেখব আমাদের নিজেদেরকে সহ, তখন আসলে ওই যে প্যাসেজ অফ টাইমের ইলিউশন থেকে আমরা বের হতে পারবো। তখন আমাদেরকে কেউ বলবে না যে তোমার বয়স তো এখন 80 বছর, তোমাকে এখন এই যে প্রোটোটাইপ অনুযায়ী চলতে হবে, তোমাকে এখন এই যে সমাজবদ্ধ নিয়ম অনুযায়ী এইভাবে চলতে হবে, তোমার এখন আর আগের মতন হাসা যাবে না, দৌড়ানো যাবে না, দৌড়ালে লোকজন তোমাকে বলবে যে ও পাগল হয়ে গিয়েছে, উনি এই বয়সে উনি দৌড়াচ্ছেন, এই বয়সে তোমাকে লাঠি নিয়েই হাঁটতে হবে, তোমাকে স্পিড কমাইতে হবে, হ্যাঁ, তোমাকে লাফ দিয়ে চলা যাবে না, তাহলে লোকজন অবাক দৃষ্টিতে তাকাবে। হোয়াই? শিশুরা কি করে? শিশুরা তাদের মন মতন চলতেছে, হাঁটতেছে, যেটা খুশি সেটা করছে। তাহলে আমরা যখন নিজেদেরকে মনে করব যে না আমরা শিশুর মতন কিউরিয়াস, কারণ আমাদের জীবনটাও খুব ছোট, আমরা আজকে আছি কালকে না, তাহলে এই জীবনে এত ফর্মুলা অনুযায়ী চলে লাভ কি? সমাজের নিয়ম অনুযায়ী চলে লাভ কি? আমি তো কোনো অন্যায় কোনো কিছু করছি না, আমি নিজের মতন চলতে চাচ্ছি, নিজের শিশুসুলভ চিন্তা নিয়ে, ওই আনন্দ নিয়ে জীবনকে উপভোগ করতে চাচ্ছি। ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এক থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমরা সময়ের সাথে আসলে কোনো কিছুই হারিয়ে যাচ্ছে না, হারিয়ে যাওয়ার চলে যাওয়ার কিছু নেই, আফসোস করারও কিছু নেই। আমাদের অনেক অনেক ভুল ধারণা নিয়ে আমরা জীবনে চলে আসছি, আমরা শিখে এসেছি, এবং ওগুলি আমাদের ব্রেনকে প্রোগ্রাম করেছে, আমাকে খুব নেগেটিভ ওয়েতে প্রোগ্রামিং করে আমাদেরকে একেবারে কারাগারে বন্দি করে ফেলেছে। যেমন আমি এরকম কথা আমি আমার একজন টিচারের মুখে শুনেছিলাম, উনি একজন সিনিয়র সাইকিয়াট্রিস্ট, আমার স্যার, যে সেটা হচ্ছে এরকম যে 40-এর পর্যন্তই মানুষ, 40 বছর বয়স পর্যন্ত যা কিছু অ্যাচিভ করে ফেলে, এরপরে আর নতুন কিছু অ্যাচিভ হয়। ইটস রং।
তাহলে এইটা যদি আমি বিশ্বাস করে বসে থাকতাম তাহলে কি হতো, তাহলে 40 বছরের পরে মনে তো হয় এই পর্যন্ত আমার তো আরো কিছু হইলো না, আমার তো এটা পারলাম না সেটা পারলাম না। কিন্তু আমার জীবনে অনেক কিছু আমি শুরুই করেছি 40-এর পর থেকে। আবার ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমাদের যে অভিজ্ঞতা, আমাদের যে জীবন, আমরা যা কিছু অনুভব করছি, ঘ্রাণ নিচ্ছি, আমরা স্পর্শ পাচ্ছি, এগুলিকে আমরা সংখ্যা দিয়ে এগুলিকে সীমাবদ্ধ করার মতন মূর্খতা আর হতে পারে না। যে আমার বয়স এখন এত হয়েছে, আর কত বছর আমি বাঁচতে পারি, তাহলে আমি অর্ধেকের বেশি পার হয়েছি, এই বাকি জীবনটা কিভাবে চলবে। এই একটা শিশু এগুলি নিয়ে এই ধরনের চিন্তা করে না। তাহলে শিশু কিভাবে চিন্তা করে, সেই চিন্তাটা শিশু সবকিছুকে এনজয় করে, প্রতিটা মুহূর্তকে এনজয় করে, খেলে। তাহলে ওই যে স্পোর্টিভ মেন্টালিটি যখন আমাদের থাকবে, সবকিছুকে আমরা স্পোর্টসের মতো নিতে পারবো, সবকিছু ব্যাকরণের বাইরে আমরা চলতে পারবো, তখনই আমরা শিশুর মতন জীবনটাকে দেখব। এবং ওই সময়ের যেটা আমরা আমাদের ভিতরে ঢুকে আসছে, ইভলিউশনারি ঢুকে আসছে, এবং আমাদের ওই যে শিক্ষা দীক্ষা বইপত্রের মাধ্যমে আমাদের ব্রেনের ভিতরে একেবারে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিষয়ের মতন, যে সময় চলে গেলে আর পাওয়া যাবে না, সময়কে কাজে লাগাতে হবে। যে সময়কে কাজে লাগাতে হবে, মানে এটা একটা কন্ট্রোভার্সিয়াল, এটা সেলফ কন্ট্রাডিক্টিং ইস্যু। সময়কে আবার কাজে লাগাবার কি আছে? সময় কি একটা মানে কি জিনিস যেটাকে কাজে লাগাবো? মানে এমন একটা জিনিস যেটা আসলে অবাস্তব, সেটার কোনোভাবে এটা কিছু, মানে এটা আমি হা করে বসে থাকবো। তাহলে এই সমস্ত ওই যে আমাদের ক্রোড়পত্র পাঠের মতন, হে মহানুভব ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে সামনে যা আসছে সেটাই একটা মুভির সামনের দৃশ্য, পরের দৃশ্য কি দৃশ্য আমি জানি না, কিন্তু আমি উদ্গ্রীব। একটা হরর মুভিও যদি হয় যে আমি কি মারা যাব, সামনের দৃশ্যে আমার কি ক্ষতি হবে, আমার ফ্যামিলির আর কি ক্ষতি হতে পারে। তাহলে এই যে অজানা বিষয়, সে অজানা বিষয়ের দিকে আমাদের যখন ওই যে ঔৎসুক্য নিয়ে আমরা তাকিয়ে থাকব, তখন আমাদের সময় জ্ঞান থাকবে না। একটা মুভি দেখতে গিয়ে সুন্দর মনের মতন একটা কিছু দেখতে গেলে ওই সময় আমাদের সময় জ্ঞান থাকে না। আমরা তখন মনে করি না ইস কত তাড়াতাড়ি শেষ হবে, নো, আমরা এনজয় করতে থাকি। মানে শেষ হয়ে গেলে আমরা ইস আরো সময় যদি চলতো, মুভিটা আরো যদি বড় হতো। ঠিক সেইভাবে আমাদের জীবনটাকে এমনভাবে যদি আমরা থ্রিলিং এক্সপিরিয়েন্সটা নেই, যেমন আজকে যখন আমি বাজারে যাচ্ছিলাম, আমি জানতাম না যে আজকে আমি ঠিক মতো আসতে পারবো কিনা, সময় ঠিক মতন পাবো কিনা। আমি ঠিক আছে যেতে হবে, হ্যাঁ চলো যাই, গেলাম। এবং আমি আমার মতন ওখানে কিন্তু আমি কোনো অরিত ছিলাম না, আমাকে তাড়াহুড়ো করতে হবে না। আমি যেভাবে যা করে আমি সেগুলি করেছি, এনজয় করেছি, আশেপাশে সমস্ত দৃশ্য বলি। তারপর যথাসময়ে এসেছি, দেরিতে আসলো যে আমার দুঃখ হতো তা না। যেমন আমার ওই যে প্রিপারেশন, আমার সেই নোট বইয়ে আমার সমস্ত ভিডিওগুলি দেখা হলো না প্রিপারেশন নেওয়ার জন্য, এটা নিয়ে রিগ্রেটের কিছু নাই। এটা যেটা হয়েছে এটাই হওয়ার ছিল। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। সবাইকে অনেক ধন্যবাদ আজকের মেডিটেশন সেশনে থাকার জন্য। ফেসবুক লাইভ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।